আগের ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যেই এগুলো আছে অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে যা টুকিটাকি। তো আজকে লেকচার 2, আজকে আমরা শিখবো হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা এবং এর উপজাতি যা যা আছে, আনুষঙ্গিক যা কিছু আছে সকল কিছুই। তো ক্লাস শুরু করার আগে সেটা কথা হচ্ছে এই ক্লাসেও আমি হোমওয়ার্ক দিব এবং হোমওয়ার্কটা কি আমি ক্লাস শেষে জানা দিবানি আসলে ক্লাসের প্রথমে দেওয়া থেকে। এখন কথা হচ্ছে যে এই যে রেগুলার হোমওয়ার্কটা আসলে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে, মনে হতে পারে যে তো ওইভাবে মূল্যায়ন করা হয় না বা কি হয় না, কিন্তু যেদিন ধরা পড়বেন সেদিন কিন্তু আসলে খুব বিপদ হয়ে যাবে, কারণ সব দিন চেক করা হয় না, যেদিন চেক করা হবে ওই দিন তো একটা বিপদ। যাই হোক, শুরু করি। বাংলাদেশের জনসংখ্যা, অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় হচ্ছে 1882 সালে। এই অবিভক্ত বাংলা বলতে হচ্ছে এটা হচ্ছে যখন ব্রিটিশ ল আমাদের দেশে জারি ছিল, অর্থাৎ কি এটা হচ্ছে ইংরেজ আমলে, এবং এই টাইমটায় বাংলা ছিল কি অবিভক্ত, অর্থাৎ অবিভক্ত বাংলা বলতে বোঝায় হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুইটা একসাথে থাকবে। তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ যখন একসাথে আছে এটাকে কি বলা হচ্ছে? ক্লাস উত্তর দিবেন। হ্যালো, ক্লাসে উত্তর দিবেন, মাইক মাইক অফ করবেন, ঠিক আছে? ক্লাসে যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবো উত্তর দিতে হবে ক্লাসে। ওই মাইক বন্ধ করে আপনি আপনার মতো জি কাজ করে স্যার। যান, কাজ হবে না। ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যান্সার করবেন, আমি যেই কোয়েশ্চেন করব মাইক অন করে অ্যান্সার দিবেন। যদি পসিবল না হয় মেসেজে দিবেন, বাট মাইক অফ করে বসে ক্লাস করা যাবে না, অন্তত আমার ক্লাস না। আচ্ছা, স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় হচ্ছে 1974 সালে, অর্থাৎ কি দেশ স্বাধীন হওয়ার পর হচ্ছে 1974 সালে প্রথম আদমশুমারি সংঘটিত হয়। এবার বাংলাদেশের এই আদমশুমারি হয়েছে 6 বার। এখন এই 6 বার কী কী বার সেটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমাদের 1974 সালে, আমাদের 1981 সালে, আমাদের 1991 সালে, আমাদের 2001 সালে, 2011 সালে, এবং সর্বশেষ আদমশুমারি হয় হচ্ছে 2022 সালে। এখন পরীক্ষায় প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সর্বপ্রথম কোন সালে হয়েছে এবং সর্বশেষ কোন সালে হয়েছে। তো কেউ একজন আমার একটু বলবেন যে সর্বপ্রথম আমাদের আদমশুমারি কত সালে হয়? স্যার 1974 সালে না? হ্যাঁ, আর সর্বশেষ? 2022 সালে। আচ্ছা, বাংলাদেশে আদমশুমারি পরিচালিত হয় 10 বছর পর পর। আচ্ছা, বাংলাদেশে শুধু আদমশুমারি হয় না, দুইটা শুমারি, আর একটা হয় কি, শুমারি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আদমশুমারি, একটা কৃষি শুমারি। বাংলাদেশে কৃষি শুমারি হয়েছে আজ অব্দি 6 বার, আদমশুমারি হয়েছে 6 বার। বাংলাদেশে আদমশুমারি বর্তমান নাম হচ্ছে জনশুমারি ও গৃহগণনা। জনশুমারি ও গৃহগণনা, এখন কিন্তু এটা আদমশুমারি বলা হয় না। যাই হোক, আমরা খুব দ্রুত আগাবো যেহেতু আমার একটু কারেন্টের ইস্যু আছে, যদিও আইপিএস আছে কিন্তু ওয়াইফাই চলবে না রে, ওটা বন্ধ হয়ে যাবে না। বাংলাদেশের সর্বশেষ জনশুমারি এই গৃহগণনা হয় হচ্ছে 15 জুন হতে 21 জুন, এটা 2022 সালে। এবার বাংলাদেশের প্রথম যে জনশুমারি গৃহগণনা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ষষ্ঠ। ষষ্ঠ বলতে কোনটা? একদম লাস্ট যেটা হয়েছে, অর্থাৎ রিসেন্ট, আমাদের একদম লাস্ট যেটা হয়েছে ওইটা ডিজিটাল ওয়েতে হয়েছে। আপনাদের কি মনে আছে কি না? আপনাদের বাসায় দেখবেন একটা ট্যাব নিয়ে গেছিল এই যারা এগুলো করে, কারো কি মনে আছে? জি স্যার, আসছিল হ্যাঁ, বাসায়। একটা ট্যাব নিয়ে আসছিল, এসে জিজ্ঞাসা করছিল আপনার বাসায় কয়জন কি আছে, প্রায় অনেকগুলো তথ্যই চাইছিল, পরে দিছিলেন। তো ওইটা হচ্ছে ডিজিটাল ওয়ে, অর্থাৎ কি আপনার ডেটা আগে ছিল যে ভেতর, অর্থাৎ 2008 যেটা, এটার আপনার এই 2011 সালে যেটা, এটা হচ্ছে আমার আম্মা করছিল। তো সেই সুবিধার্থে আম্মার সাথে আমার যা হয়েছিল, তো আমার মনে আছে তারে হচ্ছে একটা খাতা ধরে দিছিল, ওই একটা বাড়ি যে বলতো আচ্ছা আপনার বাড়ি গত সোমবার কে কে ছিল, তখন বলতো আমার বাড়ি এ ছিল। আচ্ছা, এর ভিতর মানে, আর এইবার তো ডিরেক্ট আপনার পরিবারের লোক কয়জন মারা গেছে কে, আপনার কাগজপাতি দেখান, এবার স্ক্যান করে নিয়ে গেছে। তখন ওরকম আম্মা জিজ্ঞেস করতো কি আচ্ছা আপনার বাসায় কাজ করে কয়জন, বাচ্চা আছে কয়জন, মানে তাদের ওই কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল, সেইগুলো অর্থাৎ ম্যানুয়াল কায়দা, একটা খাতা বড় লাল খাতা দিছিল আমার মনে আছে এখনও, তখন তো খুব বেশি বড় না আমি, তারপরও আমার যেটুকু আছে, মানে ওই একটা চক দিছিল, যে আপনার প্রথমে যে দরজায় নক করে ওই চকটা দিয়ে হচ্ছে লিখতে হতো, একটা কোড লিখতো। এরপরে কোড লিখার পরে এরপরে বাঙালি মানুষ তো আতিথিয়তা আছে, তারা বসতে দিত, বসতে দিলে এরপরে জিজ্ঞাসা প্রশ্নগুলো জিজ্ঞাসা করতো, আসলে আপনার নাম কি, আপনার স্বামী কি করে, আপনি কি করেন, আপনার সন্তান কি করে। এরপরে এই অনেকগুলো ডেটা যত হলো, হওয়ার পর এবার লাস্টে এই যে এখন আমাদের এই যে সময়টা, এটাই তো ডেইলি ডেটা, ডেইলি চলে যাচ্ছে সার্ভারে। বাট এইটা হচ্ছে যখন আপনার আদমশুমারি হয়েছে তখন এই খাতাটা যখন জমা দিছে, এই খাতাটা গৃহ গণনা করছে, গণনা করার পর তারপর রেজাল্ট পাবলিশ করছে। তাহলে কতটা সময় সাপেক্ষ এবং কতটা কষ্টকর ব্যাপার, যেখানে একটা ট্যাব ধরে দিছে, আসছে আমি করছি, আমার অনলাইন হওয়ার সাথে সাথে আপডেট হয়ে গেছে। এবার বর্তমানে বাংলাদেশের গড়াই হচ্ছে 72.8 বছর, অর্থাৎ 72.8 বছর, এটা অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী।
বাংলাদেশের যে জেলায় দারিদ্র্যের হার বেশি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ, আর কম, আর যে জেলায় বেশি সেটা হচ্ছে কুড়িগ্রাম। বাংলাদেশের যে উপজেলায় দারিদ্র্যের হার সবচেয়ে বেশি সেটা হচ্ছে রাজীবপুর। বাংলাদেশের যে অঞ্চলে দারিদ্র্যের হার সবচেয়ে কম সেটা কোথায়? গুলশান। আপনারা জানেন যে গুলশান কিন্তু একটা পশ এলাকা হিসেবে পরিচিত, অর্থাৎ ধনী বা আভিজাত্য সম্পর্ক যে জিনিসপত্র আছে গুলশানের লোকদের দ্বারাই তার উদাহরণ দেওয়া হয়। বা আপনি পুরানো যদি বাংলা সিনেমা দেখে থাকেন, আসলে আমি এটা ফলো করি না, বাট যখন ওই দুই একটা শর্ট চলে আসে তো দেখবেন যে আসলে এই গুলশান থেকে তারা খুবই আভিজাত্যের প্রতীক হিসেবে প্রকাশ করে। আচ্ছা, মেলতাস খাদ্য বাড়ে হচ্ছে গাণিতিক হারে, জনসংখ্যা বাড়ে গাণিতিক হারে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। মেলথাস সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা? যার আইডিয়া আছে কথা বলবেন। ইকোনমিক্স পড়ছেন এখানে কেউ? না স্যার, ম্যালথাস বুঝি না। ইকোনমিক্স পড়ছেন এখানে কেউ? তো স্যার আমি পারবো। বলেন। মেলতাসের মতে হচ্ছে খাদ্য বাড়ে গাণিতিক হারে বলতে মানে খাদ্যটা বাড়ে 1 2 আকারে, কিন্তু জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। যখন খাদ্য থাকে 1, জনসংখ্যা থাকে 1, যখন খাদ্য থাকে 2, জনসংখ্যা তখন ডাবল হারে বাড়ে। হ্যাঁ, আচ্ছা। আর এটা কয় বছর পর পর? এটা হচ্ছে। প্রতি 100 বছরে একবার রিসেট হয়, তাই না? জি স্যার। জিনিসটা ক্লিয়ার বাকিদের? ও খুব সুন্দর করে বুঝাইছে, আসলে এই এই কথাটাই আমি বলা চাইছিলাম, ওই বুঝাই দিছে। জাস্ট একটু অ্যাড করে দিলাম যে এটা হচ্ছে প্রতি 100 বছর রিসেট, অর্থাৎ কি আপনার যদি জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়তে থাকে 2 4 8 16, এবার 16 স্কোয়ার যা হয় এইভাবে যদি বাড়তে থাকে, একটা সময় পরে দেখবেন যে খাদ্য হয়েছে 10, আপনার জনসংখ্যা আছে ধরেন 2 3 400। এই হারটা তো একটা সময় আপনার রিসেট হতে হবে, নাহলে তো আপনার খাদ্যের সাথে ম্যাচ করতে পারবে না। যার ফলে এই ম্যালথাস বলছে যে প্রতি 100 বছর পর আবার এইটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়, আবার ওইটা এক করে বাড়ে, ওই জ্যামিতিক গাণিতিক হারেই বাড়ে। এইটা এখন রিসেটটা হয় কী করে? এই মানুষ মারা যায়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে, বিভিন্ন মহামারী আসে, যে করোনা মহামারী আসছিল না? জি স্যার। করোনা কি মহামারী না অতিমারী? স্যার, মহামারী। মহামারী। শিওর? জি স্যার, মহামারী। আচ্ছা, মহামারীর সংজ্ঞা বলেন আর অতিমারীর সংজ্ঞা বলেন আমারে। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে দিই আসলে। আর আমার পড়ানো স্টাইলটা তো একরকম, যে আমি হচ্ছে ধরেন শুরু করছি একটা টপিক, আমি ওই যত দূর যত টানতে পারি টেনে নিয়ে যাই আরেকটা দিকে, ওইটা ক্লিয়ার করে পরেরটায়। যাই হোক, মহামারী হচ্ছে আপনার ধরেন কারো এলাকা, ধরেন আমার যে বাগেরহাটই ধরি, কারো এলাকা বাগেরহাট, এখন বাগেরহাটে একটা রোগ বের হয়েছে, রোগটা বাগেরহাটের ভিতরে সীমাবদ্ধ, অর্থাৎ রোগটা খুলনায়ও যায় নাই। এই রোগের যত কিছু আছে সব বাগেরহাটের ভিতরেই, অর্থাৎ মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, যাই হচ্ছে, এইটা হচ্ছে মহামারী। আর অতিমারী হচ্ছে আপনার এলাকায় হয়েছে, অর্থাৎ বাগেরহাট হয়েছে, কিন্তু ইফেক্ট করছে পুরো বাংলাদেশ, অর্থাৎ যেই লোক ওই পঞ্চগড়ে বসে আছে সে ওই বাগেরহাটের রোগের আক্রান্ত। তা করোনা কি শুধু চীনে হয়েছিল, চীনেই শেষ হয়েছে, না আপনার দেশে হয়েছে? আমাদের দেশে হয়েছে। তাহলে করোনা কি? মারি স্যার, অতিমারি। তাহলে এই যে বড় ভুলটা আপনাদের এতদিন জানাইছে, বিভিন্ন নিউজ মিডিয়া আপনাদের বলছে, আসলে জিনিসটা তো রিসার্চ করেন নাই। এই জিনিসটা ক্লিয়ার করে রাখবেন যে আসলে মহামারী কোনটা আর অতিমারী কোনটা। যাই হোক, এটা আমাদের টপিক না, তারপর ক্লিয়ার করে দিলাম। জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ইংরেজি সংক্ষিপ্ত রূপ হচ্ছে নিপরোট বা নিপরোট। এখন নিপরোটের আসলে আসে কি? নিপরোটের প্রথমটা আসে শর্ট ফর্ম আর আসে ফুল ফর্ম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আচ্ছা, যাই হোক, এরপরে কোনটা? এই পেজটা শেষ করে দিই। এরপর আছে বাংলাদেশের উপজাতি। উপজাতি বলতে কি বোঝায়? উপজাতি আর আদিবাসী, এই পার্থক্যটা কেউ কেউ একটু বোঝাতে পারবেন? পাহাড়িরা কিন্তু নিজেদের আদিবাসী বলে করে, অর্থাৎ বাংলাদেশের সংবিধান তাদের উপজাতি বলে, কিন্তু পাহাড়িরা নিজেদের আদিবাসী হিসেবে প্রকাশ করতে চায়। আসলে কারণটা কি কেউ একটু বলতে পারলে ভালো হতো, না পারলে বলবেন পারবো না, আমি বলে দিচ্ছি। স্যার, পারি না। আচ্ছা, স্যার। স্যার পারবো। বলেন, আপনারই তো খুঁজতেছি, স্যার বলেন। উপজাতি বলতে তারা মানে আমাদের জাতির চেয়ে উপজাতি ছোট করে দেখা হয়, আর আদিবাসী বলতে তারা মানে আমাদের বাঙালির চেয়ে আদিতে আসতে, মানে আচ্ছা, এটা হিসেবে ওরা। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কিন্তু একটু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে উপজাতি হিসেবে সেটা আমাদের জাতির একটা অংশ, তাদের কখনো ছোট করে দেখা হচ্ছে না। আসলে এই জিনিসটা, এই মিসকনসেপশন শুধু আমাদের ভিতর না, উপজাতিদের ভিতরেও আছে, যার কারণে তাদের সাথে আমাদের এত সহিংসতা বা যত এত মন মালিন্য। আমরা তাদের কখনোই ছোট করে দেখি না, আসলে তারা হচ্ছে আমাদেরই অংশ। আমরা উপজাতি না, যেমন হিন্দু মুসলিম এক এক জাতি না, আমরা এক এক জাত, এক এক ধর্ম, এবং আমরা কিসের ভিত্তিতে আলাদা হচ্ছি? ধর্মের ভিত্তিতে। এখন
কেউ যদি কারো সমাজ মাতৃপ্রধান, এখন আমরা তো পিতৃপ্রধান সমাজ, বা আমাদের সমাজটা একটা রীতিতে চলে আসতেছে, এখন তাদের সমাজের রীতি আলাদা। যখন সমাজ আলাদা হচ্ছে, তাহলে সমাজ হলে আমার সমাজ নিয়ে যাদের গঠিত হচ্ছে এরা তাহলে একটা জাতি হিসেবে পরিগণিত হচ্ছে না? এখন বাংলাদেশের মানুষের যে নেচার আর ভারতের মানুষের যে নেচার, দুইটারে তো আপনি এখন তো বলতে পারেন না যে আসলে এইটা হচ্ছে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ। তাদের বলা হয় ভারতীয়, এদের বলা হয় বাঙালি। কারণ কি? এদের যে ক্যারেক্টারিস্টিক্স বা এদের ভিতর যে গুণাগুণ, বাংলাদেশের লোকের আলাদা, ভারতের লোকের আলাদা, তাই তো? জি স্যার। তাহলে উপজাতিদেরও ক্যারেক্টারিস্টিক হচ্ছে তাদের নিজস্বতা কিছু আছে, কিন্তু আসলে আর আদিবাসী বলতে বোঝানো হচ্ছে তারা নিজেদের একদম মানে বাঙালিদের ঊর্ধ্বে, কিন্তু তাদের হচ্ছে সমতা বোঝানোর জন্য বোঝানো হয় আসলে আপনারা বাঙালিরই অংশ, বাঙালিরই অংশ, জাস্ট আপনাদের কালচার আলাদা, যার কারণে আপনাদের উপজাতি হিসেবে আত্মপ্রকাশ করা হচ্ছে। যাই হোক, আপনি সুন্দর একটা উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনারে। বাংলাদেশে বসবাসরত মোট উপজাতির সংখ্যা 50টি। বাংলাদেশের মোট অঞ্চলে সবচেয়ে বেশি উপজাতি বাস করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম এলাকা কি আপনাদের বলছিলাম? পার্বত্য চট্টগ্রাম এলাকার নাম কি বলছিলাম আপনাদের, যে কি কি এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম? না স্যার, বলেন আচ্ছা, নাই তো। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি লিখে নেন। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। লেখা হলে বলবেন। আচ্ছা, ক্লাসে দুইজনের কথা শুনি, আর বাকিদের কি হয়েছে? ক্লাসে একটু কথাবার্তা বলবেন, তাহলে বোঝা যাবে আসলে আপনি আছেন কি না। অনেকে আছে কি ক্লাস চালু করে রেখে চলে যায়, ঘুরে টুরে আসে। আমি নিজেও করছি এরকম অনলাইন ক্লাসে, রেকর্ড অন করে রেখে চলে যাচ্ছি। স্যাররা রেকর্ড দিক না দিক, আমার রেকর্ড তো আছে, আমি ওইটা দেখে পরে করে নিলাম। বাংলাদেশের যে উপজাতি লোক সবচেয়ে বেশি বাস করে সেটা হচ্ছে চাকমা। এরপর চাকমা শব্দের অর্থ কি? মানুষ। সমাজ, চাকমা সমাজের প্রধান হলো চাকমা রাজা। বাংলাদেশে অবস্থানরত উপজাতিদের মধ্যে শিক্ষা দীক্ষায় সবচেয়ে এগিয়ে চাকমারা। চাকমারা বিয়া দিন আয়োজন করে চুবুলাং পূজার। চাকমারা গ্রাম প্রধানকে বলা হয় আদাম। এই জিনিসটা একটু নোট করে রাখেন, চাকমাদের গ্রাম প্রধানকে কি বলা হয়? আদাম। আদাম অর্থ, আদামের প্রধানকে বলা হয় হচ্ছে কারবারি। তাহলে আদাম হচ্ছে কি? কারবারির নিচে। এরপরে চাকমা ভাষার নিচে ধরো যে মং থেঙ্গারি, যেটার পরিচালক হচ্ছে অং রাখাইন। অর্থাৎ চাকমা সিনেমা তৈরি করছে অং রাখাইন নামে একটা লোক। এটা কিন্তু একটা কনফিউশন জিনিস, কারণ যখনই পরীক্ষার খাতায় দেখবেন আসলে রাখাইন লেখাটা দেখলে আপনার মনে হবে চাকমাদের সিনেমা তো রাখাইনরা তৈরি করি নাই, চাকমাদের সিনেমা তো চাকমারা করবে, তাই তো? কথা কি ভুল বলছি আমি? যে চাকমাদের সিনেমা চাকমারা করবে, তাহলে এই রাখাইন দেওয়া, এবং ওই আপনারা দেখবেন বিশ্বাস করেন ওই রাখাইনটা দাগায় আসবেন না, কিন্তু আসলে এখানে তিক্ততা হলেও এটা সত্য যে এই সিনেমার পরিচালক হচ্ছে অং রাখাইন নামে একটা লোক। বাংলাদেশের দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে মারমা। খাসিয়াদের সমাজ হচ্ছে মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক সমাজ আর পিতৃতান্ত্রিক সমাজের একটু ব্যাখ্যা কেউ একটু দেন তো আমারে। স্যার, মাতৃতান্ত্রিক অর্থ মায়েরা চালায় আর কি পরিবার। হ্যাঁ, মায়েরা চালায়, আর পিতৃতান্ত্রিক বলতে পিতা চালায়। এখন মাতৃতান্ত্রিক সমাজে তো পিতার অস্তিত্ব থাকে, তাই না? শুধু সক্রিয় ভূমিকা থাকে না, পিতার অস্তিত্ব থাকে, কিন্তু সে যে লিড দিবে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে একটা লাস্ট পার্সন থাকে। অর্থাৎ আপনার আমরা জানি যে আমাদের পরিবারে লাস্ট পার্সন আছে বাবা, অর্থাৎ সে তার ডিসিশন ফাইনাল ডিসিশন। তো এই পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিকের কনসেপ্টটা এখানে যে ফ্যামিলিতে লাস্ট যে ডিসিশন একজন থাকবে, অর্থাৎ মাতৃতান্ত্রিকে মায়ের ডিসিশন হচ্ছে লাস্ট ডিসিশন, পিতৃতান্ত্রিকে পিতার ডিসিশন ইজ দ্য লাস্ট ডিসিশন। এবার মণিপুরীদের আদিবাসী হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরীদের মধ্যে শ্রেণী ভাষা প্রচলিত হয়েছে বিষ্ণুপ্রিয় মৈতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরীদের রাজনীতি অভিযোগ করেন 1919 সালে সিলেটে। ত্রিপদের ভাষার নাম হচ্ছে ককবরাক। এটা আসে, এটা খুব ছোটোবেলা হতে দেখছি, আমাদের সমাজ পরীক্ষা হতো তো বাংলা বিশ্ব পরিচয়, তখন এগুলো আসতো এবং আমার অ্যাডমিশন এগুলো আছে। ত্রিপুরা রমণীদের জাতীয় পোশাক রিনাই রিসা। বাংলাদেশের বসবাসরত একমাত্র মুসলিম উপজাতি হচ্ছে পাঙ্গন। এইটা তো বেশি করে আসে, এইটার আপনি কয়টা স্টার দিবেন? সে কয়টা স্টার দেন। ওরা উপজাতিদের ভাষার নাম হচ্ছে কুরুক। বাংলাদেশের উপজাতি নৃত্য হচ্ছে মণিপুরি। পার্বত্য চট্টগ্রাম জনহতি সংহতির নাম হচ্ছে কামিনী মোহন দেওয়ান। এটা তো আসে না। শান্তি বাহিনীর প্রতিষ্ঠা আসে। আচ্ছা, শান্তি বাহিনী সম্পর্কে কি আইডিয়া আছে? আসলে শান্তি বাহিনী কি? স্যার, শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে বাহিনী গঠিত। কাদের শান্তি প্রতিষ্ঠা করে? ওদের নিজেদের না?
আর অশান্তি করে পুরো বাংলাদেশের। আপনি জানেন যে পাহাড়ে কিছুদিন পর পর ঝামেলা হয়। কেন ঝামেলা হয়? এই এরাই কারণ। কারণ কি, এই যে বাহিনীগুলো একটা সময় চায় যে আসলে আমি বাংলাদেশের সাথে থাকবো না, আমার বাংলাদেশের দরকার নেই, আমি নিজের সার্বভৌমত্ব ঘোষণা করব, সেনাবাহিনী হটাও পাহাড় থেকে। আগের দিন কি সেনাবাহিনী হটাও এই কাহিনী আপনাদের বলছিলাম পাহাড় থেকে? সেনাবাহিনী এই যে পাহাড়ে, এই কাহিনীটা কি আপনাদের বলছিলাম? আমি তো কোথাও বলছি মনে আছে। না স্যার, মনে নাই তো, বলছিলেন কি? আচ্ছা, সেনাবাহিনী হচ্ছে কি, সেনাবাহিনী হটানোর কথা বলে এই পাহাড়ে এই যে এরা ছাড়াও কিছু উগ্রপন্থী লোকজন আছে যারা হচ্ছে দেশে সব ধরনের আপনার এই যত ঝামেলা টামেলা হয় এইগুলার কিছু কিছু এরা প্রতি লিড থাকে। তো এই সেনাবাহিনী করে কি, এদের হচ্ছে দমন করে বা যাই করে। এখন এরা চায় কি যে সেনাবাহিনী আসলে পাহাড়ে থাকুক না, তা এরা পাহাড়ে যদি থাকে সেনাবাহিনী, তাহলে এরা তো খুব সহজে সহিংসতা করতে পারতেছে না। যার কারণে সেনাবাহিনী আর শান্তিবাহিনী প্রচেষ্টা মেইন হচ্ছে এই যে সহিংসতা, এরা এটা রুখে দাঁড়ায়। অর্থাৎ এরা হচ্ছে একটা প্রতিনিধি দল। পাহাড়ের তরফ থেকে তো কোনো প্রতিনিধি দল নেই যারা আমাদের সরকারের সাথে কোঅর্ডিনেট করবে। তো এই শান্তি বাহিনী হচ্ছে কথাবার্তা বলে যে আসলে আমার পাহাড়ে এই সমস্যা, আর আপনার সমস্যা তো আপনি ছাড়া বেশি ভালো বুঝবে না। আপনার সমস্যা আপনি ছাড়া কেউ বুঝবে না। আপনি শুধু যখন দেখবেন যে পাহাড়ে 10টা মানুষ মারা হচ্ছে, আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিলেন। কিন্তু এই পাহাড়ে যে লোকটা আছে, যে দেখতেছে আমার মা মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার ফুফু চাচা মামি মারা যাচ্ছে, তার যেই আপনার বেদনা সেটা আপনার ভিতরে আসবে না। যার কারণে এই শান্তিবাহিনী প্রতিষ্ঠিত, এবং শান্তিবাহিনীর এই যে লক্ষ্য মেইন হচ্ছে পাহাড়ের ফুল মেসেজটা আমাদের মাঝে পৌঁছানো। আচ্ছা, আদিবাসী উপজাতিদের জীবনধারা নিয়ে বই লেখেন হচ্ছে আব্দুস সাত্তার। বাংলাদেশের দুইটি উপজাতি সমাজ হচ্ছে মাতৃতান্ত্রিক, একটা হচ্ছে খাসি আর গারো। এই দুইটা একটু দেখে রাখবেন যে কোন দুইটা, খাসি আর হচ্ছে গারো। আচ্ছা, অবস্থান সম্পর্কে এত দরকার নেই, প্রধান প্রধান কতগুলোতে অবস্থান দেখে নেবেন, যেমন চাকমা, সাঁওতাল, গারো, কাশিয়া, এগুলো একটু দেখে নেবেন। আসলে অবস্থান ওইভাবে পড়ালে আসেও না আসলে, দুই একটা আসে, একদম যে আসে না তা নাই। যে মেইনগুলো যেরকম, যে রাখাইন আসে আপনার, তারপর এখানে মারমা আসে। আচ্ছা, উপজাতিদের বৃহত্তম বর্ষবরণ উৎসব হচ্ছে বৈশাখী। বৈশাখী হচ্ছে কি 3টা উৎসবের সমন্বয়। এবার উপজাতিদের মধ্যে বৌদ্ধ ধর্মের বৃহত্তর ধর্মীয় উৎসব হচ্ছে কঠিন চিবরদান। কঠিন চিবরদান অনুষ্ঠিত যে পারে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। আর মণিপুরীদের বৃহত্তম উৎসব হচ্ছে রাস উৎসব বা মহারাস লীলা। আচ্ছা, উপজাতি আর উৎসবের নাম এখানে দেওয়া আছে। এই যে বৈশাখী, বিজু, বৈশুক, বৈশাখী আর হচ্ছে সাংরাই, এই 3টা নিয়ে হচ্ছে বৈশাখী হয়। বিজু, বৈশুক আর সাংরাই, বৈশাখী। ক্লিয়ার? আচ্ছা, বিভিন্ন উপজাতি সাংস্কৃতিক সংস্থা এখানে দেখেন, মণিপুরী ললিত কলা একাডেমি কলম, এগুলো আসে, এগুলো একটু দেখে নেবেন, এগুলো আসে। উপজাতীয় কালচার একাডেমি, বিরিশিরি নেত্রকোনা, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটি, উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবন, উপজাতি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার, উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউট রাজশাহী বিভাগীয় উপজেলা কালচারাল রাজশাহী, রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট রামু, কক্সবাজার। আচ্ছা, উপজাতিদের বিদ্রোহ, এই বিদ্রোহগুলো দেখবেন, এগুলো ইম্পর্টেন্ট। কীভাবে স্টার্ট দেয় এখানে? আসলে চাকমা কার্পাস বিদ্রোহ 76 থেকে 87 সাল, অর্থাৎ অলমোস্ট 11 বছর ধরে চলে। এগুলো হচ্ছে কিন্তু আমাদের টাইমে না, আমাদের দেশ স্বাধীনের পর দেখেন কোনো আন্দোলনই হয় না, এগুলো সব হচ্ছে ইংরেজ টাইমের। সাঁওতাল বিদ্রোহ 1855-56, গারো জাগরণ আন্দোলন, এটা হচ্ছে 25, 27, 32, 27, 37 থেকে 82। হাজং বিদ্রোহ প্রায় 50 বছর চলে। ত্রিপুরা বিদ্রোহ এটাও প্রায় 46 বছরের মতো চলে। আচ্ছা, এমসিকিউগুলো থাকুক। এটা কত বড়, হায় হায়, ওই হায়। আচ্ছা, আজকে আমরা এই অবধি শেষ করব। তাও তো অনেকটাই। আচ্ছা, আধুনিক শিক্ষার জনক হচ্ছে কে? সক্রেটিস। আপনারা জানেন যে সক্রেটিসের একটা ধারা আছে, সেটা হচ্ছে কি, আমি আপনাদের এখানে লিখে দেখাই। আচ্ছা, এই লেখাটা কি কেউ চেনেন কখনো বা দেখছেন? স্পা, অর্থাৎ এটা একটা নিউমোনিক। সক্রেটিস যে হচ্ছে আমাদের কি শিক্ষার জনক, আমরা জানি যে সক্রেটিসের শিষ্য কে ছিল? সক্রেটিসের শিষ্য ছিল হচ্ছে প্লুটো। প্লুটোর চিত্র ছিল অ্যারিস্টটলের আপনার শিষ্য ছিল
আলেকজান্ডার দি গ্রেট, যে আলেকজান্ডার, যে আলেকজান্ডার সম্পর্কে হয়তো আপনারা জানেন যে পুরো পৃথিবী এই লোক কিন্তু একসময় শাসন করছিল। তাহলে এদের মনে রাখার জন্য একটা সংক্ষেপ স্পা, SPAA। স্পা মানে হচ্ছে বোঝায় অন কাইন্ড অফ যে বিউটি টাইপ বা বিউটিফাই করে নিজেকে, এই জিনিসটা একটা প্রতিষ্ঠান অর্থাৎ বিউটি পার্লার যেটা আমরা সহজে বলি, এটা SPA স্পা। আর SPA এটা হচ্ছে একটা নিউমোনিক। এখানে এস ফর হচ্ছে সক্রেটিস, এ ফর হচ্ছে প্লুটো, এ ফর হচ্ছে অ্যারিস্টটল, এ ফর হচ্ছে আলেকজান্ডার। SPAA এই জিনিসটা যেন ভুলা না যায়, অর্থাৎ কার শিষ্যকে, এটা কিন্তু প্রশ্নে আসে যে আচ্ছা সক্রেটিসের শিষ্যকে, সক্রেটিস শিষ্য হচ্ছে প্লুটো, প্লুটোর শিষ্যকে, প্লুটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিষ্যকে, অ্যারিস্টটল হচ্ছে আলেকজান্ডার। এবং এই অ্যারিস্টটল কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জনক, প্রাণীবিদ্যার জনক, বিভিন্ন কিছুর জনক। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড টুকটাক পড়ে এসেছেন তারা জানেন যে আপনাদের এই অ্যারিস্টটল কিন্তু অনেক কিছুরই জনক। আচ্ছা, উপভাষা প্রথম শিক্ষা কমিশনের হান্টার শিক্ষা কমিশন 1882 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হচ্ছে 26 জুলাই 1972। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কুদরাতে খুদা শিক্ষা কমিশন। কুদরাতে খুদা কি ছিলেন? একজন বিজ্ঞানী। একমুখী শিক্ষা কার্যক্রম সুপারিশ করে হচ্ছে কুদরতি খুদা শিক্ষা কমিশন। বাংলাদেশের সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা আইন জারি হয় 1974 সালে। বাংলাদেশের জাতীয় শিক্ষা একাডেমিকে বাংলাদেশের সংক্ষেপে বলা হয় ন্যাপ। ন্যাপ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1978 সালে। এবং ন্যাপের ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে আমাদের ন্যাপ। এবার কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে 1857 সালে 4 জানুয়ারি। এবার আমাদের ব্রিটিশ আমলে মুসলমানদের শিক্ষার প্রচার সবচেয়ে অবসর রাখে স্যার সৈয়দ আহমদ খান, স্যার সৈয়দ আহমেদ খান। এরপর আছে আলিগড় বিশ্ববিদ্যালয়, এই যে আহমেদ খান। তাহলে কেন তাকে অবদান রাখছে দেখছেন? আলিগড় বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে, যেটা ওই সময় আমাদের যেই উপমহাদেশের কাল্পনিকতা বা যে পরিস্থিতি বুঝে কল্পনা অতীত। আচ্ছা, উপমহাদেশের প্রথম নৈশ বিদ্যালয় চালু হয় হচ্ছে 1918 সালে। বাংলাদেশের প্রথম মহিলা পলিটিক্যাল ইনস্টিটিউট স্থাপিত 1985 সালে। গণশিক্ষা চালু আছে 1886 সালে। গণশিক্ষা সম্পর্কে কি আইডিয়া আছে? গণশিক্ষা কি? প্রাইমারি পড়ার আগে যে শিক্ষা দেওয়া হয় তাকে গণশিক্ষা বলে। এই টাইপের অন কাইন্ড অফ যে আপনার ন্যূনতম যে আপনি সাক্ষরতা করতে পারেন বা আপনি যে ন্যূনতম আপনার ভিতরে এই জ্ঞানটুকু আছে, এটাই হচ্ছে গণশিক্ষা টাইপের একটা কনসেপ্ট। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ করায় 6 ফেব্রুয়ারি 1990 সালে। প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় হচ্ছে 1992 সালে। সমগ্র বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক আইন চালু হয় 1 জানুয়ারি 1993। বাংলাদেশের উপ আনুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় 1991 সালে। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি 29 জুলাই 1913। এটা শিক্ষার বিনিময়ে খাদ্য, এই কাহিনী কি আপনারা জানেন যে আসলে আমাদের দেশে কিন্তু দুপুরবেলা খাবার দেয়, অনেক জায়গা আছে। ওই যে বিস্কিট দেখেন না, গোল, ওই যে শক্ত শক্ত একটা বিস্কিট ইউনিসেফ থেকে দেয় না কি যেন একটা নীল কালারের প্যাকেট, কোনো সময় দেখা হয়েছে? স্যার আমরা প্রাইমারি থাকতে পাইছিলাম, খাইছি। তো ওইটা খুব মজার বিস্কিট। ওই বিস্কিটটাই হচ্ছে আপনার এই এই কর্মসূচির আওতায়। ইভেন সরকার এখন একটা ওইটা নিছে যে এখন হতে দুপুরবেলা ফুল মিল দেওয়া হবে। ফুল মিল বলতে হচ্ছে ভরপেট খাওয়াবে। তো এইটা আসলে এখনও হয় নাই, কিন্তু অদূর ভবিষ্যতে যদি হয় তো এটা দিন দেখা যাবে কি, যেই বাবা মা ধরেন খাবারের অভাবে ছেলে সন্তান বা মেয়ে সন্তান পড়াতো না, আসলে তারা বলবে যে আচ্ছা দুপুরে অন্তত খাওয়ার জন্য হলে স্কুলে যা। এই কনসেপ্টটা দিয়েই দেশের মানুষ আসলে, আমাদের দেশে তো শিক্ষার হার বলতে গেলে কোয়ালিটি এডুকেশনের সংখ্যা খুবই কম, শিক্ষার হার খুব বেশি। আমরা জানি আমাদের দেশে ঘরে অনার্স মাস্টার্স আছে, কিন্তু আসলে স্কিল ওয়াইজ বা একদম যে কোয়ালিটি, আপনারা জানেন যে আগের দিন একটা আমিও দেখছিলাম প্রতিবেদন, সেখানে বলা হয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা লোক মাস্টার্স করে গেছে, মাস্টার্স মিনস MA, সে করে গেছে গিয়ে সে কানাডার একটা ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করছে। তার এই সার্টিফিকেটকে তারা 12 গ্রেডের সমমান ধরছে, মিন্স ইন্টার পাসের সার্টিফিকেট। যেখানে আমার দেশে প্রতি বছর কয়েক লাখ লোক পরীক্ষা দিয়ে মাত্র 10% পাস করে চান্স পায়, সেইখান থেকে চান্স পেয়ে অনার্স করছে, মাস্টার্স করছে। সেই লোক আপনার কানাডা গেছে, কানাডা যেয়ে বলতেছে আপনি যে শিক্ষা পড়ে আসছেন বা যা পড়ছেন এই কারিকুলামটা আসলে আমার দেশের আলোকে ক্লাস 12-এর পড়াশোনা। তাহলে আমাদের পড়াশোনায় কতটা টেকনিক্যাল জিনিসের ঘাটতি আছে। যাই হোক, কালে কালে আসলে ঠিক হবে, আমরা চাই আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হোক। এবার বাংলাদেশের যে শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী অবৈতনিক পড়াশোনা করে সেটা হচ্ছে স্নাতক বা ডিগ্রি সমমান। এখন আপনারা হতে পারে যে আমরা যে পড়বো বা আপনারা যে নার্সিংয়ে পড়বেন আপনাদের কিন্তু মাসিক একটা টাকা দিতে হবে, মাসিক বলতে একটা সেমিস্টার ফি ওয়াইজ দিতে হবে। এখন এই যে সেমিস্টার ফি, আপনারা জানেন কি না যে আমার নিজের কথা বলি, আমি যেখানে পড়াশোনা করি আমার জন্য
প্রতি বছর অর্থাৎ আমি 4 বছর অনার্স করতে আমার পিছনে বাজেট আছে 20 থেকে 22 লাখ টাকা। অর্থাৎ সরকার আমার পিছনে 20 থেকে 22 লাখ টাকা দিবে। কিন্তু এই 4 বছরে আমি সর্বোচ্চ যদি আমি দিই সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকাই আমার দিতে হবে। তাহলে দেখেন কতটা জাম্প, অর্থাৎ আমার জন্য ক্লাসরুম দিচ্ছে, আমার জন্য এসি দিচ্ছে, আমার জন্য ডিজিটাল বোর্ড দিচ্ছে, আমার জন্য কারিকুলাম দিচ্ছে, আমার জন্য দেশের টপ স্কলার টিচার দিচ্ছে। সব কিছু দেওয়ার পরে আমার কাছ থেকে পার সেমিস্টার তার 6 মাস পড়ার জন্য টাকা নিচ্ছে মাত্র 2,500 টাকা। কিন্তু এটা যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট যে কোনো সেক্টরে যান বা প্রাইভেট নার্সিংয়ে যান, দেখবেন কি 2 থেকে 4 লাখ টাকা নেয় পার সেমিস্টারে। আপনার ফি পড়ে প্রায় 30,000, 35,000, 40,000, 50,000। কারণ কি? এই যে এই আওতার বাইরেরা, এবং এই আওতার বাইরের কারণেই তাদের এই কাহিনীটা হয়। দেশে মাধ্যমিক পর্যায়ে গ্রেডিং চালু হয়েছে 2001 সালে। গ্রেডিং বলতে হচ্ছে জিপিএ 5। উচ্চ মাধ্যমিক গ্রেডিং হয় হচ্ছে 2003 সালে। জিপিএ মানে হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। আর সিজিপিএ এটা হচ্ছে মেইন হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিকে চলে পরে আসাতে স্নাতক পর্যায়ে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। সিজিপিএ এটা কাউন্ট করা হয় 5-এ, এটা কাউন্ট করা হয় 4-এ। এখন কেউ আমার সিজিপিএ জিজ্ঞাসা করেন, আসলে লজ্জা পাবো। বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2010 সালের ফেব্রুয়ারি মাসে। সৃজনশীল তো আপনারা দিচ্ছেন না? সৃজনশীল পরীক্ষা দিচ্ছেন? স্যার কি বললেন? সৃজনশীল পরীক্ষা দেন না? এই যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। জি স্যার দিছি তো। তাই তো। যাই হোক, লাইনের শেষে থাকবে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। কিন্ডারগার্টেন শব্দটি হচ্ছে জার্মান ভাষার। এই যে কিন্ডারগার্টেন মধ্যে আমাদের প্রি স্কুল আছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে আমার কথা কি খুব আস্তে আসে? জি স্যার একটু আসতেই হচ্ছে। ফ্যান ছাড়া এই কারণে মনে হয়, কারণ আচ্ছা, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এনজিও ব্যবস্থাপনা বা পরিচালনায় শিশুদের জন্য আমাদের বিদ্যালয়ের বিশ্ব ব্যাংক অর্থায়নে এনজিও ব্যবস্থাপনায় পরিচালিত শিশুদের জন্য বিদ্যালয়ের নাম হচ্ছে আনন্দ স্কুল। বাংলাদেশের প্রথম পাঠাগারের নাম হচ্ছে রামমোহন রায় পাঠাগার, ঢাকা। বাংলাদেশের প্রথম পাঠাগারের নাম হচ্ছে রামমোহন রায় পাঠাগার, ঢাকা। প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হচ্ছে কচুবাড়ি, কৃষ্ণপুর, ঠাকুরগাঁও। প্রথম নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে মাগুরা। সর্বশেষ নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে সিরাজগঞ্জ। বর্তমানে বাংলাদেশের নিরক্ষরমুক্ত জেলার সংখ্যা মাত্র 8টি, অর্থাৎ 64টি জেলার 8টি জেলার লোক হচ্ছে 100% শিক্ষিত। তাহলে বাকি আপনার কতজন থাকে? 4 আচ্ছা 56 জন। 56টা জেলা আমার এখনও 100% শিক্ষার হার উঠাতেই পারি নাই। জাতীয় শিক্ষানীতি প্রণীত হয় হচ্ছে 2010 সালে থেকে প্রণয়ন একটা কমিটি, যেটা হচ্ছে অধ্যাপক কবির চৌধুরী। আমাদের দেশের শিক্ষা হচ্ছে 4 স্তর। একটা হচ্ছে প্রাথমিক, অর্থাৎ একদম এর আগেও একটা আছে হচ্ছে প্রাক প্রাথমিক, এটা এবারে ধরা হচ্ছে প্রাথমিক। এর হচ্ছে 1 to class 5, মাধ্যমিক হচ্ছে 6 to class 10, উচ্চ মাধ্যমিক হচ্ছে 11, 12, আর উচ্চ স্তর হচ্ছে এরপর আপনি আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, মাস্টার্স, এমফিল যা করেন। বাংলাদেশের সাক্ষরতার সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বিভাগে, এটা হচ্ছে আমরা লাস্ট জনসম্মেলন অনুযায়ী। সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে ময়মনসিংহ বিভাগে, কারণ ময়মনসিংহ বিভাগটা একদম নতুন একটা বিভাগ, যার ফলে এখানে মাত্র 4টা বিভাগ এবং এখানে সাক্ষরতার হার কম হওয়াটা স্বাভাবিক। বাংলাদেশের শিক্ষা ও তথ্য সংখ্যা হচ্ছে ব্যান বেস সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? আসলে কলেজে থাকাকালে আপনাদের হয়তো অনেক সময় বলতে যে স্টুডেন্ট আইডি রেজিস্ট্রেশন করো, এই টাইপের কোনো কিছু ফেস করছেন কখনো? যে স্টুডেন্ট আইডি, ইউনিক আইডি দেওয়া হবে, একটা ফর্ম দিছে কখনো কোনো জায়গা থেকে, স্কুল কলেজ? এটা হচ্ছে ব্যান বেস। ইংরেজি সাহিত্যে পিএইচডি অর্জনকারী প্রথম বাঙালি হচ্ছে ডাক্তার সাজ্জাদ হোসেন। একটা হচ্ছে ডক্টর আর ডাক্তার। ডক্টর হচ্ছে যারা পিএইচডি করে তাদের বলা হচ্ছে ডক্টর, আর ডাক্তার হচ্ছে যারা এমবিবিএস। বাংলাদেশের বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 53টি। সর্বশেষ পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর। এখন এটার বর্তমান নাম কি আমি জানি না, এটা তো আপনারা সার্চ দিয়ে নেবেন। বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এনইসিউ। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 108টি। কৃষি বিশ্ববিদ্যালয় 7টি, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। মেডিকেল সংখ্যা 5টি। আপনাদের আসলে মূলত মেডিকেল, আচ্ছা শেখ হাসিনা মেডিকেল কলেজ, এটার বর্তমান নাম হচ্ছে খুলনা মেডিকেল কলেজ। অর্থাৎ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ, এটা হচ্ছে খুলনা হচ্ছে গল্লামাই নিরালায় অবস্থিত। এটার নাম পাল্টিয়ে আমি রিসেন্টলি গেছিলাম, যখন দেখছি যে খুলনা মেডিকেল কলেজ দিয়েছে। বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ সংখ্যা 37টি। সর্বশেষ সরকারি মেডিকেলের নাম হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ। এটার নামও দেখবেন আসলে কি পাল্টিয়ে কি দিছে, কারণ যেহেতু এটা সর্বশেষ তাহলে এটা আসবে, এবং এটা যদি আসে এটার নাম বঙ্গবন্ধু নাই, এটা আপনি শিওর থাকেন, তাহলে এটার বর্তমান নামটা কি এটা একটু আপনাদের দেখে নিতে হবে। ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এটা প্রতিষ্ঠা হচ্ছে 1973 সালে। কাজী শহীদুল্লাহ হচ্ছে যার
ধারাবাহিক, এরপরে হচ্ছে বর্তমান চেয়ারম্যান, এখন বর্তমান চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ নাই। আপনি রিসেন্টটা হচ্ছে কি, আমরা যখন রিসেন্ট জিকে পড়াবো তখন আমরা দেখা দিব। বর্তমানে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি চ্যান্সেলর আচার্য হচ্ছে রাষ্ট্রপতি। এটা সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে ভিসি, ভিসি মিন হচ্ছে ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলর থাকে হচ্ছে ভার্সিটিতে ধর বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেই আপনার ভাইস চ্যান্সেলর বা আমাদের ভার্সিটির যে হেড থাকে তাকে যে নিয়োগ দেয়, বা আমাদের দেশের যে প্রধান, তাই তো আমাদের সবই তো আমাদের রাষ্ট্রপতি। তো এই লোক কি হচ্ছে মেইন চ্যান্সেলর হিসেবে কাজ করে। শিক্ষা বোর্ড 11টি, সর্বশেষ ময়মনসিংহ শিক্ষা বোর্ড, ক্যাডেট কলেজ 12টি, পালকদের জন্য 9টি, বালিকাদের জন্য 3টি। বর্তমানে দেশে মহিলা কলেজ আছে 3টি, অর্থাৎ মহিলা ক্যাডেট কলেজ। সর্বশেষে জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজ। গার্হস্থ্য অর্থনীতি কলেজ হচ্ছে একটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখবেন যে গার্হস্থ্য অর্থনীতি ইউনিট আছে, এটা হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি কলেজ। বাংলাদেশের একমাত্র মিউজিক কলেজ হচ্ছে ঢাকায়, বাংলাদেশের একমাত্র গার্লস মহাবিদ্যালয় হচ্ছে ঢাকায় মহাবিদ্যালয়। এবার বাংলাদেশে সাক্ষরতার 7+% হলো 7 বছর প্লাস, অর্থাৎ আমাদের দেশে 7+ হচ্ছে সাক্ষরতার হার 75.2%। কাদের দ্বারা হচ্ছে 7 বছর, অর্থাৎ 7 বছরের পরে এই 75%, 75.2% লোক হচ্ছে শিক্ষিত। প্রথম নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে বিকাশিত মাগুরা, আর সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা, নজরুল বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। আরও আছে, আরে ইসলাম বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি। বাংলাদেশের প্রথম মেডিকেল কলেজ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর করে, আইইউটি হচ্ছে ওআইসি। ওআইসি মানে একটা আন্তর্জাতিক সংস্থা, এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা ফুল ফর্ম। এটাকে পড়ায় কিন্ডারগার্টেন শিক্ষক, প্রবর্তক হচ্ছে ফ্রোয়েবল। আচ্ছা, আগের দিন আমরা ওই যে লাস্ট রেখে গেছিলাম হচ্ছে এইখানে, বুঝছেন? তা ঢাকা বিশ্ববিদ্যালয় অত পড়া লাগবে না আপনাদের, একটু কম পড়লে হচ্ছে। জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে কবে এটা হচ্ছে একটু দেখে নিন। আর এই বিষয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ জ্ঞান হচ্ছে ওদেরই বেশি আসে, খুব একটা বেশি যে আপনাদের এখান থেকে পড়ার মতো কিছুই নাই। আচ্ছা, এখানে ভিসিদের নাম দেওয়া আছে। ভিসির ফুল ফর্ম কি আপনারা এটা জানেন? ভিসির ফুল ফর্ম হচ্ছে ভাইস চ্যান্সেলর, অর্থাৎ সকল যেখানে দেখবেন যে যে কোনো বিশ্ববিদ্যালয়ের আপনার চ্যান্সেলর থাকে হচ্ছে একজন, সে হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কর্তৃক হচ্ছে আপনার সকল ভিসি নিয়োগ করা হয়, এই জন্য ইনি হচ্ছে তার মানে অর্থাৎ আন্ডারের লোক। আচ্ছা, যাই হোক, এখন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন একাডেমি সম্পর্কে আসলে আমরা দেখি। সেগুলো হচ্ছে কি, বাংলাদেশ মিলিটারি একাডেমি, এটা কোথায় অবস্থিত? ভাটিয়ারি। জিকে তো পরীক্ষা একটাও দিয়েছেন কেউ? জিকে পরীক্ষা নিয়েছে একটা এখনো? ওকে, কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের। এরপর হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি, এটা হচ্ছে জলদিয়া চট্টগ্রাম। বাংলাদেশ নেভাল একাডেমি, নেভাল হচ্ছে নেভাল কাদের আন্ডারে থাকে এটা বলতে পারেন? নেভাল কাদের বলা হয়? বিএনসিসি করছেন এখানে কেউ? আচ্ছা, নেভাল হচ্ছে আমরা জানি যে বিএনসিসি যদি কেউ করে থাকেন, আসলে বিএনসিসি 3টা উইং থাকে, একটা হচ্ছে এয়ার, একটা হচ্ছে আর্মি, আর একটা হচ্ছে নেভাল। এয়ার মানে হচ্ছে আপনার বায়ু শাখা বা বিমান শাখা যেটাকে বলে। কি অবস্থা! সে আর্মি শাখা বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার সেনা শাখা, আর নেভাল বলতে বোঝা হচ্ছে আপনার নৌ শাখা। আচ্ছা, এবার বাংলাদেশ পুলিশ একাডেমি রয়েছে সারদা রাজশাহী। এই কিছুদিন আগে দেখছিলেন যে কিছু পুলিশের এসআই মানে আপনাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এটা কোথায় দেওয়া হয়েছিল? যে সারদা রাজশাহীতে। বাংলাদেশ আনসার একাডেমি কোথায়? শরীফপুর গাজীপুর। বাংলাদেশ পোস্টাল একাডেমি হচ্ছে রাজশাহী। বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার হচ্ছে যশোর। এটা হচ্ছে একদম আপনার এখানে গেলে, এই যশোরের এই জায়গাটা আমি গেছি, এখানের একদম মেইন গেটে হচ্ছে মতিউর রহমানের একটা ছবি দেওয়া আছে। আপনার বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে চেনেন? আমাদের যে 7জন বীরশ্রেষ্ঠ আছে তার ভিতর একজন হচ্ছে এই মতিউর রহমান। মতিউর রহমান হচ্ছে আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছিল, একটু সংক্ষেপে তার কাহিনীটা বলি। তো বাংলাদেশ তো তখন কোনো আসলে দেশ না, বাংলাদেশ তো তখন একটা দেশের প্রদেশ হিসেবে পরিচিত। তো বাংলাদেশে তো তেমন কোনো যুদ্ধ বিমান নাই। তো এই যে মতিউর রহমান, তিনি চেয়েছিলেন আসলে বাংলাদেশের একটা যুদ্ধ বিমান প্রয়োজন, এবং যার কারণে তিনি পাকিস্তান থেকে একটা প্লেন হাইজ্যাক করে নিয়ে আসার ট্রাই করছিলেন। কিন্তু আসলে এটা তো আসলে খুব ইজি না, যার কারণে একটা
সময় পর পাকিস্তানের তাদের মানে বিপরীতে একটা ফাইট পাঠায় অর্থাৎ অন্য একটা প্লেন পাঠায়। আপনারা তো দেখবেন যে যত প্লেনের সিনেমা আছে দেখবেন যে আজ বায়ুপথে যখন যুদ্ধ হয় কোনো দেশ যদি প্লেন পাঠায় পরবর্তীতে অন্য দেশও তাদের বিপরীতে প্লেনটা পাঠায়। তো বাংলাদেশ তাদের পাকিস্তান তখন তাদের ডিফেন্সে একটা প্লেন পাঠায় যেটা হচ্ছে ওই মতিউর রহমান প্লেনটাকে আপনার অ্যাটাক করে এবং অ্যাট দ্য এন্ড সে মারা যায় আসলে এই ঘটনায়। আচ্ছা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ হচ্ছে মিরপুর, আর্ম ফোর্স মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা সেনানিবাস। আচ্ছা, এই ঢাকা সেনানিবাস বলতে বোঝা হচ্ছে এখানে বহুত কিছু আছে। আপনারা বিউপির নাম শুনছেন, বিউপি বা এমআইএসটি, এইগুলোর নাম শুনছেন আপনারা? শুনি নাই স্যার। আচ্ছা, এই বাংলাদেশের আপনার সকল সেনা কর্তৃক মানে সেনা যেই আপনাদের স্টাফ আছে অর্থাৎ স্টাফ কোয়ার্টার কর্তৃক পরিচিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। আর এমআইএসটি হচ্ছে এটাও একটা বিশ্ববিদ্যালয়, এটার আপনি ফুল ফর্মে দেখে দেখেন। আমি এমআইএসটিটা ফুল আসতেছে না, আমি দেখা দিচ্ছি আপনাদের। আচ্ছা, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সবগুলো হচ্ছে মিরপুর 10 অবস্থিত। আসলে যদি এইরকম কোনো প্রশ্ন আসে যে আর্ম ফোর্স মেডিকেল কলেজ কোথায়, ঢাকা সেনানিবাস পাশাপাশি এখানে আরও দুইটা কলেজ আছে, সেটা হচ্ছে বিউপি আর একটা হচ্ছে এমআইএসটি। বিউপি সমান ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, আর এমআইএসটি তো দেখালাম। আচ্ছা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট হচ্ছে চট্টগ্রাম। এবার যে এমসিগুলো আছে এগুলো একটু পড়ে নিয়ে এরপরে আমরা যাচ্ছি এই পাশে, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে দেখবেন। বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে 5টি। হু অর্থাৎ ওয়ার্ল্ডের অর্গানাইজেশন বাংলাদেশের যে শহরকে হেলথি সিটি ঘোষণা করে সেটা হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের সর্ববৃহৎ হাসপাতাল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ আপনারা জানেন যে রিসেন্টলি একটা নিউজ বের হয়েছিল যে ঢাকা মেডিকেল কলেজের কাল পরশু একটা নিউজ দেখছেন নাকি যে ঢাকা মেডিকেল কলেজের একটা শিক্ষার্থী মদ পানে মারা গেছে। আসলে এখন শিক্ষার হচ্ছে আসলে শিক্ষা যতই মানুষ উচ্চ শিক্ষা নিক না কেন মানুষের নৈতিকতার হচ্ছে অবক্ষয় হচ্ছে, যার কারণে দেশের সমাজের এত অবনতি। বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে 1946 সালে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ডায়াবেটিস হাসপাতাল হচ্ছে বারডেম। বারডেম হাসপাতালে প্রতিষ্ঠা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, এই লোকের কিন্তু ফাঁসি দেওয়া হয়। সরি, এই লোককে না, সেটা হচ্ছে ইবনে সিনা। ইবনে সিনার প্রতিষ্ঠাতা যে তাকে হচ্ছে ফাঁসি দেওয়া হয় আওয়ামী লীগ আমলে। খাবার স্যালাইন আবিষ্কার করেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আইসিডিডিআরবি। আইসিডিডিআরবি হচ্ছে ঢাকা মহাখালী। বেবি জিঙ্ক ট্যাবলেট আবিষ্কার করছে আইসিডিডিআরবি। এবং কলেরা রোগের চিকিৎসা করে সুনাম অর্জন করা হচ্ছে আইসিডিডিআরবি। অর্থাৎ একটা দেখেন আসলে এদের এই যে বাংলাদেশে যাদের কাজই হচ্ছে আপনাদের অ্যান্টিডোট তৈরি করা। করোনার সময় আপনারা এই যে যাদের হয়তো বা মনে আছে প্রতিদিন দুপুর 2টায় কিন্তু একটা মন্ত্রণালয় থেকে ব্রিফ করা হতো এবং প্রতিদিনের আপনাদের করোনায় কয়জন আক্রান্ত হয়েছে কয়জন মারা গেছে এটা বলে দেওয়া হতো না? মনে আছে কারো এটা? যে আজকে বাংলাদেশে 20 জন আক্রান্ত হয়েছে, 3 জন মারা গেছে, এরকম প্রতিদিন দুপুরবেলা ব্রিফ করা হইতো। তো এই মন্ত্রণালয়ের আন্ডার থেকে এই ব্রিফটা করা হতো আসলে। এবার হচ্ছে বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল হচ্ছে জীবনতরী। বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে 1976 সালে। বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির স্লোগান হচ্ছে একটি সন্তান হলে ভালো হয়, 2টি সন্তানের বেশি না। এটা কিন্তু আসে আসলে, স্লোগানগুলো আসে, তারপর হচ্ছে যেগুলো সহজে মনে রাখতে পারেন, ধরেন নিউমেরিক যেগুলো আছে ওইগুলো আছে। তো বাংলাদেশে মানসিক ব্যাধি হাসপাতাল অবস্থিত হচ্ছে পাবনার হেমায়েতপুরে। পাবনা কিন্তু দুইটা জিনিসের জন্য বিখ্যাত। একটা হচ্ছে আগের দিন আপনাদেরকে ক্লাসে বলছিলাম যে পাবনার একটা হচ্ছে আপনার কি নিউক্লিয়ার প্ল্যান্ট যেটা আছে, আরেকটা হচ্ছে এই পাগলাগারদের জন্য। পাবনা বললে মানুষ আসলভাবে পাবনার সবাই পাগল, কিন্তু পাবনা অন্য জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র নিউক্লিয়ার প্ল্যান্ট হচ্ছে পাবনায় অবস্থিত। বিনা অপারেশনে কিডনি ও গল ব্লাডার স্টোন অপসারণ যন্ত্রের নাম হচ্ছে লিথোস্টার প্লাস। শরীরের যে অঙ্গে সিটি স্ক্যান করা সেটা হচ্ছে মাথা। সিটি স্ক্যান সম্পর্কে তো হয়তো আপনাদের আইডিয়া আছে, তো সিটি স্ক্যান যে অঙ্গে করা সেটা হচ্ছে মাথা। এবার আছে গলগণ্ড হয় হচ্ছে আয়োডিনের অভাবে। গলগণ্ড রোগ কি আপনারা চিনেন? গলগণ্ড রোগ কি? জি স্যার চিনি। আচ্ছা, গলগণ্ড রোগটা হচ্ছে আয়োডিনের অভাবে। এখন এই যে আয়োডিনটা আসলে মানুষের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তো এবং সাথে সাথে আরও মানুষের যে শারীরিক বৃদ্ধি ঘটানো সাহায্য করে। কিন্তু যখন আয়োডিনের অভাব হয় তখন মানুষের যেই ন্যাচারাল শারীরিক প্রসেস এটা ব্যাহত হয়, এবং যার ফলে আপনার যেই আয়োডিনটা যেটা যে আপনার নির্মূল করতো বা যে পুষ্টি উপাদানটা তৈরি করতো এটা আসলে ওইভাবে হতে পারে না, যার কারণে গলগণ্ড রোগের সৃষ্টি হয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে আয়োডিন থাকে 30 মিলিগ্রাম। ডেঙ্গু জীবাণুবাহী মশার নাম হচ্ছে এডিস ইজিপটি। এই মশা আমার কিছুদিন আগে কামড়াইছিল এবং আমি এখনও এটা ভুগতেছি।
আচ্ছা, স্পুরুলিনা না শৈবাল জাতীয় এক ধরনের খাদ্য বা ঔষধ। এরপর হচ্ছে স্পুরুলনার আবিষ্কারক হচ্ছে ডক্টর ফ্লোরা মজিদ। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি হচ্ছে 1959 সালে। বাংলাদেশের সপ্তম টিকা বলা হয় হচ্ছে হেপাটাইটিস বি টিকা। পোলিও রোগের টিকা হচ্ছে ওপিবি। এই যে সাইন্টিফিক নামগুলো একটু মনে রাখবেন, এগুলো কিন্তু আসে। যক্ষ্মা রোগের জন্য যে টিকা দেওয়া হয় বিসিজি, এগুলো কিন্তু ইংলিশে দেওয়া থাকবে না, যে ভাবতেছেন আসলে ইংলিশে দেওয়া থাকবে, বেশিরভাগ বাংলায় দেওয়া থাকে। আমার টাইমে দেখতাম বাংলায় দিয়ে দিত, দুই একটা ব্র্যাকেটে এরকম ইংলিশ দিয়ে দিলেও বেশিরভাগ ডাইরেক্ট বাংলায় দিয়ে দিছে। বাংলাদেশের প্রথম এইড শনাক্ত হচ্ছে 1989 সালে। তাহলে একটা হচ্ছে 1979 সালে, একটা হচ্ছে 1989 সালে। বাংলাদেশের প্রথম আর্সেনিক ধরা পড়া হচ্ছে 1993 সালে, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পানিতে সর্বনিম্ন সহনীয় আর্সেনিকের মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম, কিন্তু বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 0.05 মিলিগ্রাম বা পার লিটার। এটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। নাক বন্ধ আসছে এখন, একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, বাংলাদেশের আর্সেনিকের মাত্রা 1.01 গ্রাম বাই লিটার। তারপর হচ্ছে হামরুবেলা হচ্ছে ভাইরাসজনিত রোগ। জাতীয় স্যানিটেশন মাস হচ্ছে অক্টোবর, অর্থাৎ বর্তমানে যে মাসটা চলতেছে তাহলে এটা কি জাতীয় স্যানিটেশন মাস। সার্স হচ্ছে এক ধরনের নিউমোনিয়া রোগ। বার্ড ফ্লু পাখির এক ধরনের ইনফ্লুয়েঞ্জা। টেস্ট টিউবের শিশুত্রয়ের পিতা মাতার নাম হচ্ছে আবু হানিফ ও ফিরোজা বেগম। অর্থাৎ টেস্ট টিউব বেবি সম্পর্কে কি আপনারা জানেন কি জানেন না? আসলে টেস্ট টিউবের মাধ্যমে যে বা আপনাদের শিশু জন্ম দেওয়ার যে একটা প্রসেস, এইটার প্রথম পিতা মাতা হচ্ছে মোহাম্মদ আবু হানিফ ও ফিরোজ বেগম, এবং এটা যে সহায়তা করে সে ডাক্তার আছে ডক্টর পারবিন ফাতেমা। বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি ভূমিষ্ঠ হয় 30 মে 2001। হ্যাঁ, বাংলাদেশে প্রথম হিমায়িত ভ্রূণ শিশুর নাম হচ্ছে অপ্সরা। হিমায়িত ভ্রূণ শিশু অপ্সরা জন্মগ্রহণ করেছে 19 সেপ্টেম্বর 2008। বাংলাদেশে আর্সেনিক পাওয়া গেছে 61টি জেলায়। যেই 3টা জেলায় পাওয়া যায়নি সেই 3টা জেলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা। চট্টগ্রামের জেলা 3টার নাম বলেন তো একটু কেউ। উম, বা- বলেন, একজন বলেন, সমস্যা নেই, একজন কেন, সবাই মাইক অন করেন। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। হুম, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতি 1 লাখে মাতৃমৃত্যু হার হচ্ছে 163 জন। অর্থাৎ যদি 1 লাখ মাতা গর্ভধারণতে হয় বা বাচ্চা জন্মগ্রহণ করে, সেখানে মা মারার হার হচ্ছে মাত্র 163 জন। বাংলাদেশে মাতৃকালীন ছুটি হচ্ছে 6 মাস, এবং বাংলাদেশে একমাত্র খাদ্য পুষ্টি ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ইউনিটের আন্ডারেও আপনার ভর্তি পরীক্ষা দেওয়া যায়। আর্সেনিক পারমাণবিক কেন্দ্র হচ্ছে 33টি। হিমায়িত ভ্রূণ শিশু অপ্সরার রূপকারের নাম হচ্ছে ডাক্তার রাশিদা বেগম। আসলে এই ডাক্তার যে একজন রাশিদা বেগম এবং ডাক্তার ফারবিন ফাতেমা, এই নামগুলো একটু ভালো করে মনে রাখবেন, কারণ এরা হচ্ছে এই জিনিসগুলো তো মেইন প্রসেসে মানে মেইন প্রথম শুরু করছে। আসলে এরাই পরবর্তীতে এটা হচ্ছে কর্ণধার হিসেবে ধরা হয়, কারণ কেউ প্রথম শুরু করা মানে চাঁদে কে প্রথম পা রাখছে এটাই সবাই মনে রাখে, দ্বিতীয় কে রাখছে সে মনে রাখে না। আসলে যুক্তিশীল কথা বলতে গেলে দ্বিতীয় পাও তো নীল আর্মস্ট্রং রাখছে, কিন্তু মানে দ্বিতীয়বার যে গেছে সের কথা বলা হচ্ছে, যে আসলে সেটাকে মনে রাখে না। তো যে কোনো জিনিস প্রথম জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একমাত্র কুষ্ঠরোগ চিকিৎসা কেন্দ্র অবস্থিত হচ্ছে নীলফামারীতে। আজকে নীলফামারীতে আপনার ঘূর্ণিঝড় হয়েছে, এটা কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় যে বৃষ্টি হয়েছে আপনাদের ওইদিকে। সন্ধ্যার টাইমে বাংলাদেশে ভালো একটা মানে আপনার বাতাসের প্রকোপ ছিল, এবং নীলফামারীতে ছোটোখাটো একটা ঘূর্ণিঝড় হয়েছে। বাংলাদেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল অবস্থিত হচ্ছে সৈয়দপুরে। সবুজ ছাতা হচ্ছে স্বাস্থ্য পরিচর্যার প্রতীক। সূর্যের হাসি হচ্ছে মা শিশু ও স্বাস্থ্যসেবার প্রতীক। আচ্ছা, সূর্যের হাসি ক্লিনিক প্রত্যেক জেলায় দেখেন। আসলে এটা হচ্ছে একটা ধরনের অনকাইন্ড অফ এনজিও যাদের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়, এবং এটা হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যসেবার প্রতীক। আর রংধনু হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবার প্রতীক। অর্থাৎ সূর্যের হাসি ক্লিনিক কিন্তু প্রতীক না, সূর্যের হাসিটা হচ্ছে আপনার মা ও শিশু স্বাস্থ্যসেবার প্রতীক, এবং এই প্রতীকটাকে কেন্দ্র করেই আসলে তারা এই যে হসপিটাল বা যাই আছে এটা পরিচালনা করে, এবং এটা একটা অনকাইন্ড অফ এনজিও দ্বারাই পরিচিত হয়। তাহলে আসলে সূর্যের হাসি দিয়ে যদি আপনি সূর্যের হাসি ক্লিনিককে ডিফাইন করেন তা কিন্তু হবে না, এটা হচ্ছে অনকাইন্ড অফ সিম্বল আমাদের। আচ্ছা, রংধনু হচ্ছে স্বাস্থ্যসেবার প্রতীক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে গুটি বসন্ত মুক্ত ঘোষণা করে 1977 সালে। স্বাস্থ্যক্ষেত্রে সর্বনিম্ন পর্যায়ে কর্মী হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট।
এবার আসে বাংলাদেশের প্রথম স্বাস্থ্যনীতি ঘোষণা করা হয় হচ্ছে 2000 সালে। বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে সরকারের হাসপাতালের নাম হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। বাংলাদেশ কোভিড-19 বা প্রথম শনাক্ত হয় হচ্ছে 8 মার্চ 2020 এবং প্রথম মারা যান হচ্ছে 18 মার্চ 2020। আচ্ছা, কোভিড কি মহামারী না অতিমারী? পানি কই? অতিমারি। হ্যাঁ, তাহলে তো মনে আছে, ক্লাস আগের দিন খুব ভালোভাবে করছেন। সংজ্ঞা দেন একটা, মহামারী অতিমারীর সংজ্ঞা দেন একজন। কে দেবেন? আচ্ছা, রাইমা জাহান আপনি দেন। মহামারী কি এটা বলেন আপনি, মাইক অন করেন। আচ্ছা, সে যদি না দিতে চায় তাহলে আর কেউ দেন। স্যার মহামারী হলো পুরো একটা দেশ জুড়ে যদি হয়, মানে যদি শুধু বাংলাদেশে হয় তাহলে সেটা মহামারী, আর অতিমারী মানে বিশ্বের সমস্ত দেশ জুড়ে যদি হয় তাহলে সেটা হচ্ছে অতিমারী। হ্যাঁ, মহামারীটা হচ্ছে বলতে বোঝানো হচ্ছে যে জিনিসটা অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকায় হয়েছে এবং তার প্রকোপটা ওই নির্দিষ্ট এলাকার ভিতরেই, ওটা হচ্ছে তার মহামারী। এবং যদি সেই রোগটা বাইরে ছড়িয়ে পড়ে, ধরেন সামহাও ঢাকায় হয়েছে, সেটা কোনোভাবে বাগেরহাট হয়ে গেল, তো এটা হচ্ছে আমাদের অতিমারী। আচ্ছা, বাংলাদেশে কোভিড-19 প্রথম টিকা প্রদান করা হয় 27 জানুয়ারি 2021। টিকার নাম হচ্ছে কোভিশিল্ড। আচ্ছা, এইগুলো একটু দেখে নিয়েন। বাঙালি জাতির বিবর্তন। সমগ্র বাঙালি জাতি হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অনার্য, একটা হচ্ছে আর্য। আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত 4 ভাগে বিভক্ত: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় আর হচ্ছে ভোটচিনীয়। বাঙালি জাতির উৎপত্তি মূলত হচ্ছে অস্ট্রিক জাতি হিসেবে, অর্থাৎ বাঙালি জাতি অস্ট্রিক জাতির একটা অংশ হিসেবে আমাদের পরিচিতি পাইছে। আর্যরা ভারতে আগমন করে হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1400 অব্দে। আর্যদের আদি বাসস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপে, ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চলে। আর্যগণ উপমহাদেশে প্রবেশ করে হচ্ছে পশ্চিম সীমান্ত অঞ্চল দিয়ে। আর্য জাতি ভারতে এসেছিল হচ্ছে যে দেশ থেকে হচ্ছে ইরান, ইরান আর হচ্ছে ইরাক। পারস্য বলা হতো কোন দেশকে, ইরানকে না ইরাককে? এটা আপনাদের হোমওয়ার্ক আজকে ক্লাস শেষে, এটা ক্লাস শেষে হওয়ার সাথে সাথে গুগল করে আমার দেখাবেন যে কোনটাকে পারস্য বলা হতো। আর্যদের ধর্ম হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আর্যদের যুগকে বলা হচ্ছে বৈদিক যুগ। আর্য সাহিত্য বলা হচ্ছে বৈদিক সাহিত্য। বাংলাদেশের প্রাচীনতম জাতি হচ্ছে অস্ট্রিক বা আদি অস্ট্রেলীয়। প্রাচীন জাতির নিষাদ পরিচিত হিসেবে অস্ট্রেলাইট বা আদি অস্ট্রেলীয় নামে। বর্তমান বাঙালি জাতির পরিচয় হচ্ছে সংকর জাতি হিসেবে। আচ্ছা, এই অবধি যা পড়াইছি কারো কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, আলেকজান্ডার ভারত আক্রমণ। আচ্ছা, আলেকজান্ডারের যে আপনি আলেকজান্ডারকে একদিন পড়াইছিলাম, স্পা কি বলছি আপনাদের? কে কার শিষ্য, কে কার গুরু? জি স্যার বলছিলেন। আচ্ছা, তাহলে আলেকজান্ডারের গুরুকে? এরিস্টটল। হ্যাঁ, এবং অ্যারিস্টটলের ছাত্র তাহলে আলেকজান্ডার, না? আচ্ছা, আলেকজান্ডারের একটা উপাধি ছিল, এটা কি আপনারা জানেন? আলেকজান্ডার দি গ্রেট, অর্থাৎ দি গ্রেট বলতে বোঝায় যে তিনি তার সময়ে সমগ্র পৃথিবী অর্থাৎ পৃথিবীর 3 ভাগের 2 ভাগই সে শাসন করছিল বা তার আয়ত্তে এনেছিল, যার কারণে তাকে আলেকজান্ডার দি গ্রেট বলা হয়। আচ্ছা, আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে আগমন করা হয়েছে 327 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার তক্ষশিলায় প্রবেশ করে। তক্ষশিলা হচ্ছে একটা আপনার জ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বলা যেতে পারে। আলেকজান্ডার প্রধান সেনাপতি ছিল হচ্ছে সেলিওকাস। এবং আলেকজান্ডার ভারতবর্ষ ত্যাগ করে 324 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার মৃত্যুবরণ করে 323 খ্রিস্টপূর্বাব্দে। এটা হচ্ছে ব্যাবিলনে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এটা কিন্তু আসবে পরীক্ষায়, মনে রাখেন। আলেকজান্ডার মৃত্যুর পর ভারতীয় অঞ্চলগুলো জয় করা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থাৎ ধারাবাহিক যে আপনার বংশ পরম্পরায় ভারত শাসন করার যে গোড়াপত্তন, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত বা মৌর্য বংশ দ্বারা। মৌর্য, গুপ্ত, পাল, সেন, এই যে আমরা 4টা বংশর কথা জানি, আসলে এই 4টা বংশ দ্বারাই ধারাবাহিক হচ্ছে আপনাদের আসে। এবং মহাবীর আলেকজান্ডার গৃহশিক্ষক ছিল অ্যারিস্টটল।
আচ্ছা এবারে তোমরা কি কেটে গেল গো, এটা বিরক্তিকর অবস্থা। আচ্ছা এবার হচ্ছে আমরা যে ধারাবাহিক বংশ পরম্পরার কথা বললাম, আসলে সেটা আবার একটু পড়ে নিই আমরা। প্রথমে হচ্ছে মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ মৌর্য বংশের রাজত্বকাল হচ্ছে খ্রিস্টপূর্ব 324 শতক। আলেকজান্ডার যখনই ভারত মারা গেছে, অর্থাৎ আলেকজান্ডার মারা যাওয়ার পরে হয়েছে কি যে তার যে আধিপত্যটা এটা আস্তে আস্তে কমে গেছে, এবং এই কমে যাওয়ার সুযোগ সুবিধায় নিয়েছে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তিনি মৌর্য বংশের এবং ভারতবর্ষের যে ধারাবাহিক বংশ পরম্পরা তার গোড়াপত্তন হচ্ছে করে তিনি, এবং তার এই রাজত্বকাল ছিল হচ্ছে 324 হতে 186 খ্রিস্টপূর্ব। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র। মৌর্য বংশ এবং গুপ্ত বংশ এই দুইটা বংশেরই রাজধানী ছিল পাটালিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্য রাজসভা গ্রিক দূত ছিলেন হচ্ছে মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে চাণক্য, যার ছদ্ম নাম ছিল কৌটিল্য। কৌটিল্যের অর্থশাস্ত্র এই নামটা শুনছেন আপনারা? জি না স্যার, শুনি নাই। আচ্ছা এই কৌটিল্য খুবই একটা চালু লোক ছিল আসলে। কৌটিল্যর সাথে ওই যে টাইমটায় চন্দ্রগুপ্ত মৌর্য এই যে উপমহাদেশে আক্রমণ করছিল, আসলে তার সাথে এই যে অঞ্চলের রাজা ছিল তার একটা দ্বন্দ্ব ছিল। এখন তিনি হচ্ছে একটা জ্ঞানী লোক, তিনি তো আর যুদ্ধ করবে না, এখন যুদ্ধ করবে তো যোদ্ধারা। তখন এই চন্দ্রগুপ্ত মৌর্যকে হচ্ছে এই লোক খুঁজে পেল, অর্থাৎ এই তো তখনের কাহিনী। তো খুঁজে পেলে এখন এই মৌর্যকে ভিতর শেষে পটেনশিয়াল দেখতে পেলো, আসলে এই লোক চাইলে ওই রাজাকে হারাতে পারে। তখন তিনি তার অপমানের বদলা নেওয়ার কারণে এই মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যকে এই অঞ্চলটা আক্রমণ করতে আহ্বান করেন, এবং তার ধারাবাহিকতায় তিনি এই অঞ্চলটা দখল করে নেয়। যেহেতু জ্ঞানী লোক ছিল, কিছু বই খাতা লিখছে, যেমন অর্থশাস্ত্র হচ্ছে তার এই যে অন্যতম একটা বই, ইন্ডিকা বইটা লিখছে মেগাজিন। কোন কোন বিদেশি পরিব্রাজক কি কি লিখছে, আসলে বিদেশিদের বিবরণ বা তাদের লেখা বই আসলে ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষের প্রদেশ ছিল হচ্ছে 4টি: উত্তরাপদ, দক্ষিণাপদ, প্রাচ্য আর হচ্ছে অবন্তী। আচ্ছা মৌর্য বংশের শেষ শাসক হচ্ছে বিন্দুসার, যে হচ্ছে 300 থেকে 276 খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন বাংলার শাসক বিন্দুসারের যোগাযোগ ছিল হচ্ছে আরব রাজাদের সাথে, অর্থাৎ আমাদের যে মধ্যপ্রাচ্যের যে রাজা রয়েছে তাদের সাথে এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের শেষ শাসক বিন্দুসার তার খুব ভালো পরিচয় ছিল। আচ্ছা সম্রাট অশোক। সম্রাট অশোককে বলা হচ্ছে এই বৌদ্ধ ধর্মের কনস্টাইন, বা এই যে মৌর্য বংশের আছে আপনার প্রাণ বা হার্ট বলা যেতে পারে। কোন যুদ্ধের ভয়াবহতা দেখেছে কলিঙ্গ যুদ্ধ। আসলে কি এই লোক তো তারা তো ছিল সনাতনী, কলিঙ্গ যুদ্ধে 1 লাখ লোক হচ্ছে মারা যায়। তা তখন তার হিউজ লোক অ্যামাউন্ট ছিল না, জনসংখ্যা বলতে গেলে খুব কমই ছিল। এখন একটা রাজ্যের জনসংখ্যা ধরেন 4-5 লাখই হতে পারে বা 3-4 লাখ, সেখানে যদি 1 লাখ লোক একটা যুদ্ধেই মারা যায় তখন তো তার ভয় পাওয়াটা স্বাভাবিক, এবং যার ফলে তিনি এই যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, এবং তার পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম একদম ফুলে ফেঁপে ওঠে। অর্থাৎ আপনার এলাকায় ধরেন কেউ খুব টাকা পয়সাওয়ালা লোক, এই লোকটা বিদেশ রয়েছে ধরেন 20-25 বছর, এসে এখন গ্রামে এসে মোড়ে মোড়ে মসজিদ করতেছে, মাদ্রাসা করছে 8টা-10টা, নামাজ কালামের পুরো আপনার ব্যবস্থা করে দিচ্ছে। অথবা ধরেন এই যদি সনাতন ধর্মাবলম্বীদের কথা বলি, তাদের কেউ হয়তো ধর্মীয় উপাসনালয় তৈরি করতেছে। তো এর ফলে কী হয়েছে, ওই লোকের পৃষ্ঠপোষকতায় ওই জায়গাটা বা ওই অঞ্চলটা যে ধর্মের যে প্রসারটা হয়েছে, যার ফলে এই সে সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্টাইন বলা হয় ওই টাইমের। এবং কনস্টাইন যে ছিল তিনি হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রসারে অবদান রাখে, তো তার স্মারক হিসেবে হচ্ছে এটা বলা হয়। আচ্ছা বৌদ্ধ ধর্মের বিস্তারে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সম্রাট অশোক, যা বললাম বৌদ্ধ ধর্মের কনস্টাইন বলা হয়, কনস্ট্যান্টাইন বা অশোককে বলা হয়। আচ্ছা প্রথম জীবনে অশোক ছিল হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু পরবর্তী সময়ে বৌদ্ধ হয়ে যায়। ধর্ম বিজয় হলো একমাত্র শ্রেষ্ঠ বিজয়, এটা হচ্ছে কার উক্তি? সম্রাট অশোকের। আচ্ছা খরষ্টি ও ব্রাহ্মী লেখার প্রচলন করে অশোকের সময়। আচ্ছা খরষ্টি লিপিটা লেখে কোন দিক থেকে বলেন তো? খরুষ্টি লিপি লেখা হয় ডান থেকে বামে, আর ব্রাহ্মী লিপি লেখা হয় বাম থেকে ডানে। এই তো ঠিক আছে সাবাস। সম্রাট অশোকের ব্রাহ্মী লিপি পাওয়া যায় মস্তানগড়ে, একটা পূর্ব নাম ছিল হচ্ছে পূর্ণবর্ধন। আচ্ছা এবার হচ্ছে মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের বৃহদ্রথ মৌর্য। তো আমি এখানে বিন্দুসারের কথা বলছি আসলে। বিন্দুসার হচ্ছে আপনার অফিসিয়াল রাজা, তো অফিসিয়াল রাজা বলতে বোঝানো হচ্ছে শাসক এবং রাজার ভিতর কিন্তু পার্থক্য আছে।
অনেকেই আছে যে পরবর্তীতে দেখা গেছে যখন মৌর্য বংশটা আপনার একটা সময় পরে কিন্তু ফিকে হয়ে গেছে, তো একদম অফিসিয়াল মানে ভালোভাবে শাসন করছে হচ্ছে বৃহদ্রথ লাস্ট অবধি। এবং এখন আমাদের মোগল বংশের শেষ শাসক কিন্তু আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ, যে জানেন যে বাহাদুর শাহ যার নামে, যাকে 1887 সালে সিপাহী বিদ্রোহের পরে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় বা মায়ানমারে। কিন্তু মুঘল বংশের শেষ স্বাধীন শাসক ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা। তাহলে কিভাবে বুঝতে গেল যে আসলে শাসক আবার রাজার পার্থক্যটা এইটাই যে বংশ পরম্পরা এই লোক হচ্ছে এইটার শেষ শাসক, এরপরে আর কি এই বংশ থেকে কেউ শাসক হিসেবে নির্বাচিত হয়নি, বা এই যে বংশ পরম্পরা যারা ছিল তারা আসলে এইভাবে আত্মপ্রকাশ করি নাই। কিন্তু যে শাসন ব্যবস্থা পরিচালনা করছে সে হচ্ছে বৃহদ্রথ, এবং যে শাসক শেষ ছিল সে হচ্ছে বিন্দুসার। তো এই দুইটা একটু ভালো করে রিসার্চ করে নিয়েন। এবার আসি গুপ্ত। গুপ্ত বংশ হচ্ছে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের বিখ্যাত রাজা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল সে বিক্রমাদিত্য। চীনা পর্যটক ফাইয়েন ভারতবর্ষে আগমন করে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন বলা হয়েছে সমুদ্রগুপ্তকে। আর্যভট্ট, নেপোলিয়নকে তো চেনেন, চিনেন না আপনারা? নেপোলিয়ন বেনাপোর্ট, ওই যে বলছিল যে তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। তো এই লোকের সাথে হচ্ছে একে তুলনা করা হয়। আর্যভট্ট বা বরাহমিহির ছিলেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলের বিজ্ঞানী। আর্যভট্টের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে আর্য সিদ্ধান্ত। বরাহমিহির হচ্ছে বৃহৎ সংহিতা। আর গুপ্ত যুগের মহাকবি ছিল হচ্ছে কালিদাস। বিখ্যাত মেঘদূত মহাকাব্যের রচয়িতা এই কালিদাসী, এবং গুপ্ত বংশের শেষ শাসক হচ্ছে বুধগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের পতন হয় হচ্ছে হুন জাতির আক্রমণে। এবার আসি কিছু জনপদ। জনপদ তো আপনাদের পড়ানো হয়েছে তাই না? ফার্স্ট ক্লাস জনপদ নিয়ে হয়েছিল না আপনাদের? জি স্যার, নেওয়া হয়েছে জনপদ। তাহলে জনপদের দরকার নেই। আচ্ছা, সম্রাট শশাঙ্ক। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলার যে কয়টি স্বাধীন রাজ্য উদ্ভব ঘটে তা হচ্ছে দুইটি, অর্থাৎ গুপ্তদের পতনের পর দুইটি, একটা হচ্ছে বঙ্গ আর একটা হচ্ছে গৌড়। এখন গুপ্ত সাম্রাজ্যের পতনের পর শশাঙ্কের আমলে রাজ্যগুলো, সেটা ওই দুইটা আসলে এখন স্বাধীন নরপতি কেন বলা হচ্ছে? এর আগে যে শাসকগুলো ছিল এরা হচ্ছে বংশানুক্রমিক রাজা, অর্থাৎ এদের উপর যে পরবর্তীতে রাজা হবে বা যা হবে তার একটা মানে বংশীয় পেশার আছে। কিন্তু এই যে শশাঙ্ক, তিনি হচ্ছে কোনো দ্বারা আদিষ্ট না, নিজে এসে বসছেন, কোনো পরম্পরায় না। এবং দ্বিতীয়ত হচ্ছে তার যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে ইউনিক ছিল, অর্থাৎ বাংলা সন গণনা করা হয় কিন্তু এই শশাঙ্কের সময় হতে। তো তিনি এই যা করেন যে তার সব শাসন ব্যবস্থা হচ্ছে ইউনিকনেসে ভরা, যার কারণে বাংলার স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা বা গৌড় নরপতিও শশাঙ্ককে বলা হয়। যেসব অঞ্চল নিয়ে গৌড় রাজ্য সেটা হচ্ছে ভারতের মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এর হচ্ছে আমাদের একমাত্র যেটা জেলা সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আমরা যখন পড়ছিলাম গৌড় তখন কিন্তু আমরা দেখছিলাম। বাংলার প্রথম সার্বভৌম রাজা হচ্ছে শশাঙ্ক। এবার হচ্ছে শশাঙ্কের উপাধি হচ্ছে মহাসামন্ত। শশাঙ্ক যে ধর্ম অনুসারে ছিল সেটা হচ্ছে শিব। শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ। আচ্ছা, প্রাচীন বাংলার মুর্শিদাবাদ এলাকা পরিচিত ছিল হচ্ছে কর্ণসুবর্ণ নামে। রাজা শশাঙ্ক পরবর্তী যুগকে বলতে হতো মাচ্ছন্ন ন্যায়। মাচ্ছন্ন ন্যায় বলতে কি বোঝায়, কেউ একটু বোঝান? যদি না জানেন আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, মাচ্ছন্ন ন্যায় বলতে বোঝা যাচ্ছে যে কোনো পুকুরে, ধরেন একটা পুকুর, এই পুকুরটায় যদি আপনার বড় মাছ আছে, আপনি এবার ছোট মাছও আছে। এখন আপনি যখন বড় মাছ ছাড়বেন তখন এই পুকুরটায় এই ছোট মাছগুলারে খেয়ে ফেলবে না এই বড় মাছ? জি স্যার। তো এই মাচ্ছন্ন ন্যায় মানে হচ্ছে এইটা যে তখন ছোট ছোট যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোকে বড় বড় রাজ্য আক্রমণ করে দখল করে নিচ্ছিল, যার ফলে এই শশাঙ্কের মৃত্যুর পরে অর্থাৎ সপ্তম থেকে অষ্টম শতক এই সময়টা যুগ যেটা সেটাকে বলা হয়েছে মাচ্ছন্ন ন্যায়ের যুগ। এবং হিউয়েন সাং হচ্ছে হিউয়েন সাং হচ্ছে এই টাইমে আসে, এবং হিউয়েন সাং হচ্ছে আরেকটা কারণ আছে, হিউয়েন সাং হচ্ছে আসা হচ্ছে হর্ষবর্ধনের কাছে। এই যে হর্ষবর্ধন আছে, তো এই হর্ষবর্ধন হচ্ছে ডিরেক্ট প্রতিনিধি। এখন আপনার বাসায় কেউ বেড়াইতে আসলো, অর্থাৎ আপনার কোনো আত্মীয় না, খুব দূরের কেউ বেড়াইতে আসলো, আপনার বাবার খুব ঘনিষ্ঠ। এখন 2 দিন পর আপনার চাচার সাথে আপনার বাবার একটা কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগছে। এখন ওই যে লোকটারে আপনি 2 মাস ধরেন আপনার বাসায় আছে, আপনি 2 মাস খাওয়ালেন, পড়ালেন, আপনার বাসার সব কিছুতে রাখলেন, ও যখন কোনো বিচার ও ব্যবস্থা হবে ও কি পক্ষ নেবে কার? আপনার বাবার পক্ষ নেবে না? তো এইখানে সেরকম এই হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের দরবারে আসে।
এসে তার পৃষ্ঠপোষকতায় থাকে, তার রাজ্য দরবারে সব কিছু উপভোগ করে, তার সময় এক্সপ্লোর করে, যার ফলে যত আপনি প্রাচীন ইতিহাসের লেখা সবখানে, অর্থাৎ এই যে হিউয়েন সাংয়ের লেখা দেখবেন যে সম্রাট শশাঙ্ককে খুবই বদনাম করছে। আসলে সম্রাট শশাঙ্ককে এত বদনাম করার কিছু নেই, উভয়েরই সমান অবদান আছে, যে আপনারা সামনে গেলে তাদের লেখায় দেখতে পারবেন, এখানে উদাহরণ দেওয়া আছে। তো পুষ্যাবতী বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজধানী ছিল হচ্ছে কনুজ। হর্ষবর্ধন যেটা ব্যবহৃত সেটা হচ্ছে উত্তরা পথের সর্বাধিনায়ক। চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতবর্ষে সফর করেন হর্ষবর্ধনের সময়। হিউয়েন সাং ভারতে আসেন 630 খ্রিস্টাব্দে। হিউয়েন সাং যে বিশ্ববিদ্যালয় ভারতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলে অভিহিত করে সেটা নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে খ্রিস্ট 5ম শতকে। এবার হিউয়েন সাংয়ের দীক্ষাগুরু ছিল হচ্ছে শিলভদ্র। শিলভদ্রকে মহাবীর আশ্চর্য করেছে নালন্দা বিহারের। হর্ষবর্ধন শাসনের বিখ্যাত সাহিত্যিক ছিল হচ্ছে বাণভট্ট, এবং বাণভট্টের বিখ্যাত গ্রন্থ হচ্ছে হর্ষচরিত। আচ্ছা, এই যে মাচ্ছন্ন ন্যায়, মাচ্ছন্ন ন্যায় হচ্ছে অরাজকতা ও বিশৃঙ্খলা, এটা 7ম থেকে 8ম শতকে, এবং শুরু হয় হচ্ছে রাজা শশাঙ্কের, এবং মাচ্ছন্ন ন্যায় শুরু হয় শশাঙ্কের মৃত্যুতে এবং শেষ হয় হচ্ছে গোপালের সিংহাসনের আহরণের মাধ্যমে। গোপালের শাসন ব্যবস্থা কায়েম না, কিন্তু গোপালের সিংহাসনে আহরণের মাধ্যমে। এবং গোপালের সিংহাসনে আহরণও একটা বড় কাহিনী, অত পড়া লাগবে না আসলে। আচ্ছা, বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন ব্যবস্থার প্রবর্তন করেছে পাল রাজারা। প্রাচীন বাংলার দীর্ঘতম শাসন বংশ হচ্ছে পাল বংশ, এটা হচ্ছে 400 বছর ধরে চলে। এবার পাল বংশের শাসনকাল 750 থেকে 1161 সাল পর্যন্ত। পাল বংশের স্থায়িত্ব ছিল প্রায় 400 বছর। পালদের পিতৃভূমি হচ্ছে বরেন্দ্র। আমরা যখন বরেন্দ্র পড়ছি তখন পালদের পিতৃভূমিও কিন্তু পড়ছি। আচ্ছা, পাল রাজারা যে ধর্মের অনুসারী ছিলেন সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। পাল শাসনামল রচিত বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে রামচরিত। আচ্ছা, রামচরিতের লেখক হচ্ছে সন্ধ্যাকার নন্দী, এবং এই সন্ধ্যাকার নন্দীর অনেক লেখাই আছে যা পরবর্তীতে বাংলা বা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আপনার গুরুত্ব পরিগণিত হয়েছে। রামচরিততম যে রাজার শাসনামল লেখা সেটা হচ্ছে রামপাল। পাল বংশের প্রতিষ্ঠা হচ্ছে গোপাল। বিহারের উদন্তপুরে বিহার প্রতিষ্ঠা করেন হচ্ছে গোপাল। আচ্ছা, ধর্মপালের উপাধি ছিল হচ্ছে বিক্রমশীল। বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করা হচ্ছে ধর্মপাল। ধর্মপালের সময় সংগঠিত হয় হচ্ছে ত্রিশক্তির সংঘর্ষ। ত্রিশক্তির সংঘর্ষ বলতে হচ্ছে এখানে রাজপুতরা হচ্ছে রাজপুতরা তো আপনার পড়ায় নেই, থাক তাহলে। আচ্ছা, নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারে প্রতিষ্ঠা হচ্ছে ধর্মপাল। এবার বাগদাদে খলিফা হারুন অব রশিদ 127 হিজরি সনে রৌপ্যমুদ্রা পাওয়া যায় হচ্ছে পাহাড়পুরে। পাহাড়পুরের পাহাড়পুরের বিহারকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হচ্ছে ইউনেস্কো। কৈবত বিদ্রোহ সংগঠিত হয় দ্বিতীয় মহিপালে সময়। কৈবত বিদ্রোহ বাংলা যে অঞ্চলে হয় সেটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। কৈবত বিদ্রোহের নায়ক হচ্ছে দিব্য। কৈবত বিদ্রোহের নায়কের নাম হচ্ছে দিব্য। এবার আছে কৈবত বিদ্রোহকে বলা হচ্ছে বরেন্দ্র বিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ। পাল বংশের সর্বশেষ শক্তিশালী হচ্ছে রামপাল। জগদল বিহার নির্মাণ করে রামপাল। জগদল বিহার ও হলুদ বিহার অবস্থা হচ্ছে নওগাঁ জেলায়। পাল বংশের শেষ রাজা মদন পাল। অর্থাৎ শাসক এবং শক্তিশালী রাজা এবং রাজার পার্থক্যটাই হচ্ছে এটা। পাল রাজ্যের রাজধানী ছিল হচ্ছে পাহাড়পুর বা সোমপুর। নওগাঁ পাল যুগের পুঁথিতে অঙ্কিত হচ্ছে তালপাতায়। এবং প্রাচীন বাংলায় এক পথে নিদর্শন পাওয়া যায়, সেটা হচ্ছে চর্যাপদ, যেটা হচ্ছে পাল আমলে। চর্যাপদ সম্পর্কে আপনার টুকটাক অবগত আছে না? চর্যাপদ সম্পর্কে যদি কোনো কিছু দেখেন তাহলে দেখবেন আসলে পাল যুগটা আছে কিনা। চলে আসছে লাস্ট অব্দি আমরা। আচ্ছা, এরপর আছে দেব ও চন্দ্র বংশ। আচ্ছা, দেব রাজাদের শাসনকাল হচ্ছে 740 থেকে 899। পাল শাসনামলের সমতল অঞ্চলে এই বংশের শাসন চলছিল হচ্ছে দেব বংশের। দক্ষিণ পূর্ব বাংলার স্বর্ণযুগ বলা হচ্ছে দেব বংশের শাসনামলকে। দেব বংশের প্রতিষ্ঠা এবং শাসক হচ্ছে শান্তিদেব। রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে আনন্দদেব। আনন্দ বিহার নির্মাণ করে হচ্ছে রাজা আনন্দদেব। আনন্দ বিহারের অবস্থিত হচ্ছে কুমিল্লার ময়নামতিতে। দেব রাজবংশের রাজধানী ছিল হচ্ছে দেব পর্বতে। বর্তমানে দেব পর্বত যে জেলা সেটা হচ্ছে কুমিল্লায়। বাংলায় পাল শাসনামলে দক্ষিণ পূর্ব বাংলার অন্যতম রাজবংশ হচ্ছে চন্দ্রবংশ, এবং শাসনামল হচ্ছে 930 থেকে 1050। চন্দ্রবংশের শাসনকাল হচ্ছে 10ম থেকে 11 শতক। চন্দ্রবংশের প্রথম শাসক হচ্ছে ত্রৈলোক্যচন্দ্র। চন্দ্রবংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে শ্রীচন্দ্র, এবং চন্দ্রবংশের শেষ রাজা হচ্ছে গোবিন্দচন্দ্র। চন্দ্রবংশের পতন হয় হচ্ছে চোলদের আক্রমণে।